আসসালামু আলাইকুম, আমি রাশেদুল আলম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনের দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমরা প্রথম ভিডিওতে দিয়েছিলাম, অর্থাৎ পার্ট 1, আর আজকে পার্ট 2 আমরা আলোচনা করব। ওকে, পার্ট 1-এর মধ্যে আমাদের লাস্ট আলোচনা ছিল এই পর্যন্ত। যে আলোর প্রতিফলনের দুইটা সূত্র এখানে এই পর্যন্ত ছিল। ওকে, আজকে আমরা আলোচনা করছিলাম আলোর প্রকৃতি, আলোচনা করছিলাম প্রতিফলনের সূত্র, যে প্রতিফলন সূত্রগুলো আলোচনা করছিলাম। এখন আজকে আমরা 3 থেকে আলোচনা শুরু করব। ওকে, 3 থেকে বলতে এই যে আমরা 1 আলোচনা করছিলাম, 2 আলোচনা করছিলাম, আলোর প্রকৃতি আলোচনা করছিলাম এবং প্রতিফলনের সূত্র আলোচনা করছিলাম। ওকে, এখন আমরা আজকে 2 থেকে বাকিগুলো আলোচনা করব। ওকে, ওকে, আমাদের আলোচ্য বিষয় নিয়মিত প্রতিফলন ও ব্যপ্ত প্রতিফলন। আজকে নিয়মিত প্রতিফলন এবং ব্যপ্ত প্রতিফলন। ওকে, আমরা এটা সাইডে রাখতেছি। কি আমরা প্রথমে আলোচনা করব নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। ওকে, নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলন জানার আগে আমরা এখানে একটা জিনিস আগে বুঝি না, একটা চিত্র অঙ্কন করি, একটা দর্পণ অঙ্কন করবো আর কি, সমতল দর্পণ। ওকে, একটা রেখা আঁকলাম। এটা কিন্তু এখন দর্পণ না, এটার মধ্যে কয়েকটা ফাড়া লাগানো হয়েছে, এখন এটা দর্পণ হয়েছে। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে গিয়ে সমতল দর্পণ। সমতল দর্পণ। ওকে, সমতল দর্পণ। এখন নিয়মিত প্রতিফলন কি? এই যে এখানে একটা আলো আসলো, অর্থাৎ আপতিত হলো, এখানে একটা আলো আপতিত হয়েছে, হওয়ার পর সেটা কি আবার প্রতিফলিত হয়েছে। কোন দর্পণে? সমতল একটা দর্পণে। ঠিক আছে? তাহলে নিয়মিত প্রতিফলনটা কি? এটা হচ্ছে গিয়ে সমতল দর্পণ। তাহলে নিয়মিত প্রতিফলনটা হচ্ছে গিয়ে সমতল দর্পণে আলোর যে প্রতিফলন হয় তাকে নিয়মিত প্রতিফলন বলে। অথবা সমতল পৃষ্ঠেও বলতে পারেন, সমতল পৃষ্ঠে এটাও বলতে পারেন। যেহেতু এটা একটা পৃষ্ঠ, তলটা কি সমান, তাহলে সমতল পৃষ্ঠ, তাহলে সমতল পৃষ্ঠে, সমতল পৃষ্ঠে, ঠিক আছে, যে প্রতিফলন হয়, যে প্রতিফলন হয় তাকে নিয়মিত প্রতিফলন বলে। নিয়মিত প্রতিফলন বলে। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, এবার আমরা দেখি ব্যপ্ত প্রতিফলনটা কি। আমাদের নিয়মিত প্রতিফলন ছিল, আর পরে কি ছিল? ব্যপ্ত প্রতিফলন। তাহলে ব্যপ্ত প্রতিফলনটা কি? ব্যপ্ত প্রতিফলন। ওকে, এইখানে কিন্তু যে সমতল দর্পণটা ছিল এটা কিন্তু সমান ছিল। এখানে আরো একটা দর্পণ আমরা অঙ্কন করি, এটা কিন্তু অসমান। ঠিক আছে?
অসমান দর্পণ বলতে দর্পণ কিন্তু প্রকৃতপক্ষে সমানে থাকে। আয়না প্রকৃতপক্ষে সমানে থাকে। আয়না কি কখনো এইভাবে বাঁকা থাকে? যেমন টিনের চাল অথবা অন্যান্য আরও অনেক জিনিস হইতে পারে এরকম বাঁকা থাকে। তো টিনের চালের মধ্যেও তো আপনার আলোর প্রতিফলন হয়। যেমন ধরেন আপনারা চিন্তা করেন যে নতুন কোনো ঘর হইল, ঘরের টিনটা একবারে নতুন, তো ওইখানে মাঝে মাঝে দেখবেন যে সূর্যের আলোটা চকচক করতেছে এবং কি ওই টিন থেকে এসে চোখের মধ্যে ফুটতেছে, এরকম ব্যাপারটা এরকম আর কি। তাহলে এইরকম যদি পৃষ্ঠটা হয়, এরকম বাঁকা হয়, এটা কিন্তু দর্পণ না, এরকম বাঁকা যদি কোনো পৃষ্ঠ হয় তখন সেটা কি, ওই ক্ষেত্রে তখন সেটা হইব কি ব্যাপ্ত প্রতিফলন। তাহলে ব্যাপ্ত প্রতিফলনটা কি, অর্থাৎ অসমতল পৃষ্ঠে, এই পৃষ্ঠটা ছিল সমতল, এই পৃষ্ঠটা হচ্ছে কি অসমতল। তাহলে এই অসমতল পৃষ্ঠে, যেমন সমতল পৃষ্ঠে আলো প্রতিফলন হয়েছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট রুলস অনুসারে গেছে, যত ডিগ্রিতে ফুটছে তত ডিগ্রিতে প্রতিফলিত হয়েছে। এখানে কিন্তু এইখানে পড়ে আলোটা এদিকেও যাইতে পারে, আবার এইখানে পড়ে ওই দিকেও যাইতে পারে, অর্থাৎ উল্টাপাল্টা যে কোনো দিকে যাইতে পারে, ঠিক আছে? এটা কোনো নির্দিষ্ট নাই। তাহলে আমরা এখানে বলতে পারি সংখ্যাটা কি হিসাবে বলতে পারি, সংখ্যাটা হচ্ছে গিয়ে অসমতল পৃষ্ঠে, অসমতল পৃষ্ঠে আলোর প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে। অথবা এবার বলতে পারেন যে অসমতল পৃষ্ঠে যে প্রতিফলন হয় তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে। অসমতল পৃষ্ঠে যে প্রতিফলন হয় তাকে কি ব্যাপ্ত প্রতিফলন বলে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এবার আমরা আলোচনা করব দর্পণ, যে আমাদের আলোচনার বিষয় এখানে কি দর্পণ। দর্পণ কাকে বলে? যে দর্পণ বলতে প্রকৃতপক্ষে কি আয়নাকে বোঝানো হচ্ছে। কি আমরা আয়না যে আছে, আয়না মুখ দেখি যে আয়না, ওই আয়নাটাই প্রকৃতপক্ষে দর্পণ। তাহলে দর্পণকে যে মসৃণ পৃষ্ঠে বা তলে, এটা কিন্তু পৃষ্ঠ বলা যাইতে পারে, তলও বলা যেতে পারে। যেমন আমরা কোনো একটা জিনিসের তল বলি না, তল, ঠিক আছে? ওইটাই প্রকৃতপক্ষে পৃষ্ঠ আর কি। তাহলে যে মসৃণ তলে বা পৃষ্ঠে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। এখন এখানে বলতে পারেন যে মসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন হলে তো দর্পণ হয়, ভুল কথা। এখানে নিয়মিত এই কারণে বলা হয়েছে, যেমন ওই যে নিয়মিত প্রতিফলন, এটা মসৃণ ছিল, এর তলটা কি ছিল মসৃণ, এই কারণে এখানে আলো প্রতিফলিত হয়েছে, ঠিক আছে? আলো প্রতিফলিত হয়েছে মসৃণ তলে। তো যদি মসৃণ তলে আলোর প্রতিফলন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন। আর এই মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলনটা ঘটে, যেমন প্রতিফলন এখানে যদি ব্যাপারটা এরকম হইতো, এটা হয়তো একটা এখানে তো একটা প্রতিফলন ঘটে, যেমন এখানে একটা প্রতিফলন ঘটছে, তার মানে কি এটা দর্পণ না? এটা দর্পণ না। এই কারণে নিয়মিত বলা হয়েছে। কেন নিয়মিত বলা হয়েছে? কারণ পৃষ্ঠটা অবশ্যই দর্পণের জন্য মাস্ট বি পৃষ্ঠটা কি, যে সমতল হইতে হইব, মসৃণ হইতে হইব, মসৃণ সমান সমতল, ঠিক আছে? এই কারণে বলা হয়েছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? দর্পণ বলে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে গোলীয় দর্পণের কিছু সংজ্ঞা আমরা আলোচনা করব। গোলীয় দর্পণের কিছু সংজ্ঞা। ওকে, এখন দর্পণ যে বললাম, দর্পণ কিন্তু আবার দুই প্রকার। এখানে আরো কিছু কথা আছে। দর্পণ দুই প্রকার। দর্পণ কয় প্রকার? দর্পণ দুই প্রকার।
এক হচ্ছে গিয়ে সমতল দর্পণ আর দুই হচ্ছে গিয়ে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। ওকে, এখন সমতল দর্পণ কাকে বলে? সমতল দর্পণ কাকে বলে? ওকে, আমরা এখানে বলে দিই সমতল দর্পণ। সমতল দর্পণ, সমতল দর্পণ কাকে বলে? ওকে, যে দর্পণের সমতল মানে কি সমান, সমতল, সম মানে কি সমান, তাহলে যে দর্পণের কি পৃষ্ঠ বা তল, পৃষ্ঠ বা তল, তল বলতে তলাটা আর কি, তল কি, যে দর্পণের পৃষ্ঠ বা তল কি সমান, সমান তাকে সমতল দর্পণ বলে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অর্থাৎ যে দর্পণের পৃষ্ঠ বা তল, যেমন এটা একটা দর্পণ, এটা এই যে আমরা এখানে বলছিলাম এটা, ঠিক আছে, এটা একটা কিন্তু সমতল দর্পণ। এটা কি? এটা সমতল দর্পণ, কারণ এটা পৃষ্ঠটা কি সমান, এটা পৃষ্ঠ অর্থাৎ তলটা কি সমান। যেমন আমরা চেহারা দেখি যে আয়না, আয়নার তলটা কি সমান। আবার কিছু কিছু আয়না আছে এভাবে রাউন্ড করা, রাউন্ড করা, ঠিক আছে, ওইটা কিন্তু আবার সমতল দর্পণ না, ওইটা হচ্ছে গিয়ে গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ কাকে বলে? ওকে, গোলীয় দর্পণ হচ্ছে গিয়ে যে দর্পণের পৃষ্ঠ গোলীয় বা গোল, এই যে এটা দেখাইলাম গোলীয় বা কি গোলীয়, তা যে দর্পণের পৃষ্ঠ গোলীয় তাকে, সরি, যে দর্পণের পৃষ্ঠ গোল, গোল গোল, যে দর্পণের পৃষ্ঠ গোল, গোলীয় বলতে পারেন, সমস্যা নেই, তাকে গোলীয় দর্পণ বলে। আশা করি বুঝতে পারছেন। সমতল দর্পণও বুঝতে পারছেন, গোলীয় দর্পণও বুঝতে পারছেন। আমি আবার এখানে এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দুইটা চিত্র এঁকে দিই। এইটা হচ্ছে কি সমতল দর্পণ, এই যে তলটা সমান, এখন কিন্তু দর্পণ হয় নাই, যে ফাড়া লাগাইছি এখন দর্পণ হয়েছে, এটা সমতল দর্পণ। এখানে একটা আলো দিয়ে দিই যে আপতিত রশ্মি একটা পড়ছে, প্রতিফলিত হয়েছে। ওকে, গোলীয় দর্পণের একটা দিয়ে দিই, যেমন এটা একটা গোলীয় দর্পণ, গোল করে, এটা একটা গোলীয় দর্পণ, আবার এটাও একটা গোলীয় দর্পণ। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। ওকে, এখন গোলীয় দর্পণ কিন্তু আবার দুই প্রকার। গোলীয় দর্পণ আবার কত প্রকার? দুই প্রকার। গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ কত প্রকার? দুই প্রকার। এক, অবতল দর্পণ, অবতল দর্পণ। দুই, ক্যামেরায় আসতেছে কিনা জানি না, আমি একটু চেক করতে হইতেছে। উত্তল দর্পণ, উত্তল দর্পণ। এক হচ্ছে কি অবতল দর্পণ, দুই হচ্ছে গিয়ে উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণ, অবতল দর্পণ। তাহলে আমরা কি শিখলাম? যে এখানে গোলীয় দর্পণ কি দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ, আর একটা হচ্ছে গিয়ে উত্তল দর্পণ। ওকে, এখন আমরা
আলোচনা করব। আমি পেজটা চেঞ্জ করতে হচ্ছে, যে পেজটা শেষ। অবতল দর্পণটা কি? অবতল দর্পণ আমাদের এক ছিল কি অবতল দর্পণ। গোলীয় দর্পণ কিন্তু দুই প্রকার ছিল, একটা ছিল উত্তল দর্পণ আর একটা ছিল অবতল দর্পণ। ওকে, তাহলে আমরা প্রথমে আলোচনা করব অবতল দর্পণ। অবতল দর্পণটা কি? ওকে, আগে আমরা একটা চিত্র অঙ্কন করি। যে দর্পণ নিয়ে আমি আরও কিন্তু ডিটেলস অনেক আলোচনা করব। আশা করি সবগুলো ভিডিও দেখলে আপনারা কিন্তু ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবেন। ওকে, এটা একটা গোলীয় দর্পণ, যেহেতু গোল, একটা বক্রতার ব্যাসার্ধ আঁকলাম, থেকে সি ধরি আমরা। ওকে, এই পাশে কিছু ফাড়া লাগাই দিই, দিছি। ওকে, এটা হচ্ছে কি অবতল দর্পণ। অবতল, কথা কি বুঝছেন? এটা হচ্ছে গিয়ে অবতল। ওকে, এখন এখানে সরি, আজকে কয়েকদিন আমি একটু অসুস্থ। শরীর নিয়ে ক্লাস করতেছি। আচ্ছা, যাই হোক, আপনাদের এই যে চিত্রগুলো মনে রাখার জন্য আমি একটা সহজ টিপ শিখিয়ে দিই। যেমন ধরুন, একটা বৃত্ত চিন্তা করেন, এরকম একটা বৃত্ত চিন্তা করেন, ঠিক আছে? বৃত্ত চিন্তা করে বৃত্তের যদি বাহিরের পাশটা যদি আপনি এভাবে ফাড়া লাগান, দেখেন একটা কথা মাথায় রাখবেন, যে পাশে ফাড়া লাগানো থাকে ওই পাশে কখনো আলোর প্রতিফলন হয় না, ওই পাশে কখনো আলোর প্রতিফলন হয় না। যেমন এক্সাম্পল ধরেন, একটা আয়নার পিছনে দেখেন কিন্তু আপনারা যে একটা প্রলেপ থাকে, আয়নার পিছনে কি একটা প্রলেপ থাকে, একটা গ্যালভানাইজিং অ্যালুমিনিয়ামের মনে হয়, আই থিঙ্ক, আমার মনে হয় অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ থাকে। ওই পিসটা কিন্তু আমরা চেহারা দেখি না, চেহারা দেখি কি অন্য পিসটা। সেরকমভাবে ধরেন এই পিসটাটা হচ্ছে কি প্রলেপ, এইগুলো হচ্ছে কি যে ফাড়া লাগাইছি বলছে এইগুলো হচ্ছে কি প্রলেপ, আর আমরা চেহারা দেখবো এই পাশে, এই পাশে না। তো এইখানে চিত্রগুলো মনে রাখার জন্য আমি সহজভাবে একটা ক্লু দিচ্ছি কি, এগুলো হচ্ছে কি আমার নিজের মতো করে বলা আর কি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আমি নিজের মতো করে বলতেছি যে আপনাদের মনে থাকার জন্য। যদি একটা বৃত্ত চিন্তা করি, বৃত্তের বাহিরে যদি আমরা ফাড়া লাগাই, ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা বাহিরে ফাড়া লাগাইছে। ওকে, এখন ধরেন এক্সাম্পল, বৃত্তটার এই অংশটুকু আমরা বাদ দিলাম, কাটা দিলাম, তাহলে এইখানে এরটুকু বাকি রয়েছে না, এরটুকু ধরেন এরটুকু বাকি রয়েছে, আমি এখানে চিত্র দিয়ে আঁকলাম, ঠিক আছে? তাহলে বাহিরের অংশ ছিল, বাহিরের অংশেই প্রকৃতপক্ষে যদি ফাড়া থাকে ওইটাই প্রকৃতপক্ষে অবতল দর্পণ। আর বাহিরের অংশটা আপনারা প্রকৃতপক্ষে উত্তল ফাঁস ধরেন, উত্তল ফাঁস, ঠিক আছে? বাহিরের অংশটা হচ্ছে কি উত্তল ফাঁস যদি চিন্তা করেন, উত্তল ফাঁস, আর ভিতরের অংশ হচ্ছে অবতল ফাঁস। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই পাশটা হচ্ছে কি উত্তল ফাঁস, এই পাশটা হচ্ছে কি অবতল ফাঁস। তাহলে এই পাশটা কি ধরলাম, আমি ধরলাম উত্তল ফাঁস, উত্তল ফাঁস অর্থাৎ সাইড আর কি উত্তল সাইড। আর এই পাশটারে যদি আপনি অবতল সাইড ধরেন, অবতল পাশ। ওকে, তাহলে উত্তল ফাঁস আর অবতল ফাঁস, অর্থাৎ যে একটা বৃত্তের বাহিরের অংশটা ধরুন উত্তল ফাঁস, ভিতরের অংশটা ধরুন কি অবতল ফাঁস। এখন দেখেন ফাড়া কোন পাশে লাগানো আছে, উত্তল ফাঁসে লাগানো আছে, তাহলে উত্তল ফাঁসে তো অবশ্যই আপনার প্রতিফলন হইব না, প্রতিফলন কোন ফাঁস হইব, এই পাশে। তাহলে এই পাশটা কোন ফাঁস, অবতল ফাঁস। তো অবতল ফাঁস হলে এটা কি কোন দর্পণ, অবতল দর্পণ। অনুরূপভাবে যদি এখানে আরেকটা ধরেন যে, আমি সংখ্যাটা একটু পরে দিচ্ছি, এখানে দেখেন, যদি চিত্রটা বুঝলে সংখ্যা আপনি নিজে নিজেই দিতে পারবেন আশা করি। ওকে, এখন
এই একইভাবে আবার একটা বৃত্ত অঙ্কন করেন। যদি এবার আমরা বৃত্তের ভিতরের অংশটাকে আমরা ফাড়া লাগাই, ভিতরের অংশটা আমরা ধরছিলাম কি অবতল ফাঁস ধরছিলাম, অবতল ফাঁস ধরছিলাম না, আর বাইরের অংশটা ধরছিলাম কি উত্তল ফাঁস, উত্তল ফাঁস। তো এখন এটা যদি অর্ধেক চিন্তা করে যে কোনো একটা বৃত্তকে অর্ধেক কাটেন, কাটার পরে যদি এরকম একটা জিনিস হয়, এরকম একটা জিনিস হয়, তো ব্যাপারটা এমন অর্ধেক কাটছেন, তাহলে ভিতরে ফাড়া লাগানো, বৃত্তের ভিতরে কি ফাড়া লাগানো, এবার ভিতরে ফাড়া লাগানো। ধরলাম এখানে, ওকে। এখন এইখানে কোন ফাঁসে প্রতিফলন হইব? যে ফাঁসে ফাড়া লাগানো থাকে অর্থাৎ প্রলেপটা থাকে, ওই ফাঁসে কি প্রতিফলন হয়? আমরা জানি এই ফাঁসটার নাম কি, ভিতরের ফাঁসটাকে আমরা কি বলে জানি? অবতল ফাঁস না, অবতল ফাঁস। আর এটা কোন ফাঁস? উত্তল ফাঁস। ওকে, এখন এখানে আপনি নিজেই চিন্তা করেন যে কোন পাশে, এই পাশে যেহেতু ফাড়া লাগানো আছে, এই পাশে কি প্রতিফলন হইব? হইব না। তাহলে এই পাশে যেহেতু ফাড়া লাগানো নাই, তাহলে এই পাশে প্রতিফলন হইব। এই পাশে যেহেতু প্রতিফলন হইব, তাহলে এই পাশটার নাম কি? উত্তল ফাঁস। তার মানে এটা উত্তল দর্পণ। অর্থাৎ প্রতিফলন যেই পৃষ্ঠে যে পৃষ্ঠে হইব, ওই পৃষ্ঠটা হচ্ছে কি ওই দর্পণ, ওটা হচ্ছে ওই দর্পণ। যেমন এটার প্রতিফলন হইব এই পৃষ্ঠে, তার মানে এই পৃষ্ঠের নাম হচ্ছে কি অবতল, এই কারণে এটা অবতল দর্পণ। এটার প্রতিফলন হইব কি এই পৃষ্ঠে, এই পৃষ্ঠের নাম কি? উত্তল ফাঁস। ওকে, তার মানে এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন অবতল দর্পণ আর উত্তল দর্পণ কাকে বলে? ওকে, এখন অবতল দর্পণের সংখ্যাটা আমি দিই আপনাদেরকে, যে আলোর প্রতিফলন যদি গোলীয় দর্পণের, আমরা জানি এটা কি গোলীয় দর্পণ না, গোলীয় দর্পণ, ঠিক আছে। তাহলে আলোর প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে হয়, তখন তাকে অবতল দর্পণ বলে। এবং কি তার বিপরীত পাশে সিলভারিং, অর্থাৎ উত্তল পাশে কি সিলভারিং করা থাকে, সিলভারিং করা থাকে। আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এখানে, যে দর্পণের, আচ্ছা এইভাবে না বলি, আমরা বলি আলোর প্রতিফলন, তাহলে লিখবো, এখানে লিখি, আপনারা বুঝে নেবেন। আলোর প্রতিফলন যদি, এটা কোন ধরনের দর্পণ? গোলীয় না দর্পণটা, এটা তো একটা দর্পণ, যেহেতু প্রতিফলন হইতে আছে, এটা একটা দর্পণ, ঠিক আছে। ও এখানে আবার বলতে পারেন যে স্যার আপনারা বলছেন যে সমতল এটার মধ্যে শুধু প্রতিফলন হয়, এটা ওই বক্রগুলোর মধ্যে না, এটা কিন্তু বক্র না, এটা হচ্ছে গোলীয়। গোল আর বক্র কিন্তু ব্যবধান আছে। ওকে, তাহলে আলোর প্রতিফলন যদি গোলীয় দর্পণের, গোলীয় দর্পণের কোন পৃষ্ঠে, প্রতিফলনটা কোন পৃষ্ঠে হইব? এই পাশে না, এই পৃষ্ঠে না, এই পৃষ্ঠের নাম কি? অবতল না। তাহলে আলোর প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে হয়, তখন তাকে কি বলে? অবতল দর্পণ বলে। আপনারা আরো একটা কথা এখানে বলে দিতে পারেন, এবং উত্তল পাশে, এবং কি এবং দিলে ব্যাপারটা মিলে না, যদি উত্তল পাশে, উত্তল পাশে, এটা না, এই পাশে কি কি লাগা আছে? ফাড়া লাগা আছে, ওইটাকে আমরা বলতে সিলভারিং বলতে পারি, যে যদি উত্তল পাশে সিলভারিং করা থাকে, উত্তল পাশে কি সিলভারিং করা হয়,
এই পাশে সিলভারিং করা না হলে তো আর এটা প্রতিফলনটা হতো না, ঠিক আছে। তাহলে আমরা আবার ব্যাপারটা বলি যে আলোর প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে হয়, যেমন এই পৃষ্ঠে এখন ধরেন এক্সাম্পল এখানে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে এভাবে, এটা কিন্তু এই পৃষ্ঠে থেকে এইদিকে ফিরে আসবো, ঠিক আছে। এইখানে প্রতিফলন নেব, ওই দিকে যাব না, প্রতিফলনটা ওই পাশে যাব না, অর্থাৎ এটারে ভেদ করে ওই দিকে যাব না, ঠিক আছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আলোর প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে হয়, এটা অবতল পৃষ্ঠ, তখন তাকে কি অবতল দর্পণ বলে। যদি উত্তল পাশে সিলভারিং করা হয়, ওই যে ওইটা হচ্ছে উত্তল পাশ, ওই পাশে কি সিলভারিং করা, ওইটাকে আমি কি কি বলছি, এক বলছি কি ফাড়া লাগানো, আবার কেউ কেউ সিলভারিংও বলে, সিলভারিং করা, আবার অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া, গ্যালভানাইজিং করা, এটাও বলে অনেকে। ওকে, তাহলে উত্তল দর্পণ কি সেম এটার মতোই, যে আলোর প্রতিফলন যদি, আচ্ছা আপনারা নিজেরা বলতে পারেন, আপনারা নিজেরা ধারণা করেন যে এখানে প্রতিফলন কোন পাশে হবে, এই পাশে, তাহলে কোন পাশে, উত্তল পাশে। এটা কোন পাশ, উত্তল পাশ, প্রতিফলন এই পাশে হইব, এটা কোন পাশ, উত্তল পাশ। তাহলে কি হবে, আলোর প্রতিফলন যদি উত্তল পাশে হয়, কি আলোর ফলন যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে হয়, তখন তাকে কি উত্তল পৃষ্ঠে প্রতিফলন হয়েছে উত্তল দর্পণ, অবতল পৃষ্ঠে প্রতিফলন হয়েছে অবতল দর্পণ, তাহলে তখন তাকে কি বলে, উত্তল দর্পণ বলে, উত্তল দর্পণ বলে, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এবং কি ওই কথাটা, এটা ওইটার মতো ওই কথাটাও লাগাতে পারি, যদি কোন পাশে সিলভারিং করা, অবতল পাশে, অবতল পাশে সিলভারিং করা হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যে গোলীয় দর্পণের কিছু সংজ্ঞা আমরা আলোচনা করব। এই যে আমরা গোলীয় দর্পণ আলোচনা করছি, ঠিক আছে, গোলীয় দর্পণে আমরা কিছু সংখ্যা আলোচনা করব। সংখ্যাগুলো কি কি, যে এখানে যতগুলো আছে, যে মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব, দর্পণের ব্যবহার, নিরাপদ ড্রাইভিং, বিবর্তন, এইগুলো সবগুলো আলোচনা করব। এর ভিতরে আরও এক্সট্রা আরও অনেক কিছু থাকতে পারে বলতে কি থাকবেই। ওকে, এখন আমরা দেখি, প্রথমেই আমরা একটা চিত্র অঙ্কন করি। প্রথমে না, চিত্রটা এখানে না, আমাদের যেহেতু একটা চিত্রের উপর অনেক কিছু ব্যাখ্যা করতে হবে, সেই কারণে আমরা একটা অন্য পৃষ্ঠায় যাই, যে এই পৃষ্ঠায় আমি সেট আপটা করে নিই। ওকে, হ্যাঁ, প্রথমে আমি একটা চিত্র অঙ্কন করি। এখানে একটা দর্পণ, গোলীয় দর্পণ অঙ্কন করি আগে। এটা একটা গোলীয় দর্পণ। ওকে, একটা গোলীয় দর্পণ অঙ্কন করলাম। গোলীয় দর্পণের একটা নাম দিই, ধরলাম এম প্রাইম, ঠিক আছে। গোলীয় দর্পণের নামটা দিলাম কি এম প্রাইম দ্বারা সিলেক্ট করলাম, এবং বরাবর মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু, এটাকে ধরলাম ফি। মধ্যবিন্দুটাকে কিন্তু আবার মেরু বলে। তাহলে দেখেন একটা দর্পণের মধ্যবিন্দু, এটা কিন্তু, আচ্ছা আগে আমি চিত্রটা এঁকে নিই, তারপর আমি ব্যাখ্যা করতেছি ব্যাপারটা। ওকে, একটা বক্রতার ব্যাসার্ধ অঙ্কন করি, সি, ঠিক আছে। আর এটা পুরোটাকে আমরা আর দ্বারা, আমরা জানি যদি এটা একটা যদি বৃত্ত হয়, একটা বৃত্ত, এটা পুরোটা হচ্ছে কি ব্যাস, ঠিক আছে।
তাহলে এটা যদি ব্যাস হয়, ব্যাসের অর্ধেকটাকে কি বলে? ব্যাসার্ধ বলে না? ব্যাসার্ধ বলে না, তাহলে এটাও তো একটা বৃত্তের অর্ধেক, ঠিক আছে? তাহলে এটা পুরোটা কি একটু ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা এই থেকে এই পর্যন্ত এটা পুরোটা কি বক্রতার ব্যাসার্ধ। এই যে এটা পুরোটা কি বক্রতার ব্যাসার্ধ, রেখাটা আর কি, রেখাটা। আচ্ছা দেখ, এখন আমরা দেখি নাম দিছি এম, এম প্রাইম, আর, সি, পি। ওকে, পিটাকে প্রকৃতপক্ষে আমরা মেরু বলি, এটাকে কি বলি? মেরু বলি, ঠিক আছে? এম আর এম প্রাইমটা হচ্ছে গিয়ে দর্পণের নাম। তাহলে এখানে দর্পণ আমরা কি বলতে পারি? এই এম, এম প্রাইম একটি গোলীয় দর্পণ। গোলীয়, এটা কোন ধরনের দর্পণ? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এটা কি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ? এটা অবশ্যই কোন দর্পণ? এটা অবশ্যই আমাদের অবতল দর্পণ, ঠিক আছে? উত্তল পাশে ফেরা লাগানো আছে। কোন পাশে ফেরা লাগানো আছে? উত্তল পাশে ফেরা লাগানো আছে। তাহলে এটা কি অবতল দর্পণ। ওকে, এখন আমরা সরি তাহলে এই পিটা হচ্ছে কি মেরু, আর সিটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। আর আটটাকে আমরা ডিফাইন করতেছি, সিটা হচ্ছে কি এটা, আটটাকে আমরা ডিফাইন করতেছি কি বক্রতার ব্যাসার্ধ দিয়ে, বক্রতার ব্যাসার্ধ নামে। তার মানে আটটা মানে কি? সি আর পি, এই পুরোটাই তো হচ্ছে কি আর, সি আর পি এটাই তো আর। তাহলে এটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। আর পিটা হচ্ছে কি মেরু, আর এম এখানে নোট এম, এম প্রাইম, এম, এম প্রাইম এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি দর্পণ, একটা কি অবতল দর্পণ। এম, এখানে এম, এম প্রাইম একটি কি অবতল দর্পণ। ওকে, তাহলে এখন আমরা শুরু করি। প্রথমে আমাদের কি ছিল? মেরু ছিল, মেরু। ওকে, মেরুটা কি? এই যে পি, পিটা কোথায় অবস্থিত? এই যে এম আর এম প্রাইম, এটা তো আমরা জানি প্রকৃতপক্ষে একটা কি দর্পণ। তো দর্পণের বরাবর কোথায়? মধ্যখানে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি সহজভাবে? দর্পণে যেহেতু মাঝখানে আছে, তাহলে দর্পণের মধ্যবিন্দুকে কি বলে? মেরু বলে। কি বলে? মেরু। এখানে লিখি মেরু। দর্পণের মধ্য বিন্দুকে মেরু বলে। আশা করি বুঝতে পারছেন যে দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে, যাকে ফি দ্বারা কি ফি দ্বারা বোঝানো হচ্ছে এখানে। ওকে, মেরুর পরে কি? মেরুর পরে হচ্ছে কি বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। ওকে, এই বক্রতার কেন্দ্রটা কি? বক্রতার কেন্দ্রটা কি? আমরা জানি এই যে এখানে বলছিলাম যে গোলক, গোলক বলতে তো গোল বৃত্ত আছে না, বৃত্তের যে কেন্দ্র, এই যে এখানে যে বৃত্ত, বৃত্তের কেন্দ্র, এরটুকু আমরা ব্যাসার্ধ ধরছি। তাহলে এই একটুকু যদি ব্যাসার্ধটা হয়, এই যে এই ব্যাসার্ধটা আমরা এখানে যদি বৃত্তের একটুকু অংশ কেটে দিই, তাহলে এই অংশটা আমরা এখানে বসাই, তাহলে এ থেকে এই পর্যন্ত এটাই তো ব্যাসার্ধ ছিল। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, এটা পুরোটা হচ্ছে কি ব্যাস, তাহলে এটার অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে এটা পুরো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের এই যে কেন্দ্রটা, এই যে এই কেন্দ্রটাকে আমরা সি দ্বারা নোটেট করছি। সি কোথাও কোথাও এটা আবার 2F দ্বারা 2F দিয়ে প্রকাশ করা হয়, 2F, ঠিক আছে? 2F, এটা 2F দিয়ে প্রকাশ করার কারণ কি এটাও আমি পরে ব্যাখ্যা করতেছি, আমরা আগে এটা নিয়ে আলোচনা করি। ওকে, তাহলে সি, এটা বক্রতার কেন্দ্র, সিটা কি বক্রতার কেন্দ্র। তাহলে এটা এখানে তো প্রকৃতপক্ষে এটা একটা বৃত্তের কেন্দ্র হিসেবে কাজ করতেছে। তাহলে গোলীয় দর্পণের কি? গোলীয় দর্পণের কেন্দ্রকে অথবা গোলকের কেন্দ্রকে, এটা তো একটা গোলক ছিল, এভাবে বলতে পারেন। গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে, বক্রতার কেন্দ্র। কি বলতে পারি আমরা? এটা একটা গোলক ছিল না, এই যে এইভাবে ধরলাম আমরা, এটা এইভাবে, এটা একটা কি আমি দেখাচ্ছি পেন্সিল দিয়ে, ধরলাম এটা এইভাবে 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 এইভাবে, তো এইভাবে এটা একটা গোলক ছিল না,
গোলকটি ছিল। তো এটা একটা গোলকের, আমার ড্রটা অবশ্য খারাপ হয়েছে, কিছু মনে করবে না, যে এটা তো কেন্দ্র হয়েছে। যদি আমার বৃত্তটা ঠিক হয় না, এটাও একটু বড় হয়ে গেছে, যে ব্যাপারটা যদি এমন হইতো, এই যে এরটুকু এই যে এইভাবে আছে, এখানে এইগুলোতে ফাড়া লাগানো আছে, আশা করি বুঝতে পারবেন। দেখেন এটা, এখন আমি শুধু জাস্ট এটা তো একটা কেন্দ্র, তো এটা একটা গোলক না, তো গোলকের কেন্দ্র, এটা গোলকের কেন্দ্র। এখন দেখেন আমি একটুকু মুছে ফেলি, একটুকু মুছছি, কেন্দ্র তো আর মুছে যায় নাই, তার মানে কেন্দ্র তো অবশ্যই আছে। তাহলে এটা কি বক্রতার কেন্দ্র, তাহলে এটা গোলক ছিল, গোলকের কেন্দ্র, তো গোলকের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে কি বলবো আমরা, গোলকের কেন্দ্রকে কি বলে, বক্রতার কেন্দ্র বলে। গোলকের কেন্দ্রকে কেন্দ্র বলে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা আলোচনা করব বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধটা কি, এই যে এখানে সি থেকে পি পর্যন্ত, এটা পুরোটা কি আর দ্বারা প্রকাশ করছি, তো এখানে আরটা কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমাদের ওইখানে কি বক্রতার ব্যাসার্ধটা কি, যে বক্রতার ব্যাসার্ধর কথা বলা হয়েছে। তাহলে বক্রতার ব্যাসার্ধটা আমরা এখানে বলি বক্রতার ব্যাসার্ধ। দেখেন এটা পুরোটাই তো বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে, এই সমান্তরাল যে রেখাটা আছে। তাহলে এটা কি সি থেকে পি পর্যন্ত না, তো সিটা কি বক্রতার কেন্দ্র, পিটা কি মেরু, তার মানে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। সহজ কথা, এ থেকে এ পর্যন্ত, তার মানে এই এই জায়গা থেকে এই জায়গা যোগ করলে, এভাবে বলতে পারেন বক্রতার কেন্দ্র এবং মেরুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বক্রতার ব্যাসার্ধ বলে। দুইভাবে বলা যেতে পারে এটা, বক্রতার ব্যাসার্ধ। এটা কি দুইভাবে বলতে পারেন, একটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং মেরুকে যোগ করলে যে রেখা পাওয়া যায়, যে রেখা পাওয়া যায় তাকে বক্রতার ব্যাসার্ধ বলে। অন্যভাবে বলতে পারেন কি, বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে, অথবা বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বলে। ওকে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা আসবো প্রধান অক্ষ। ঠিক আছে, এখন আমরা আসবো কি প্রধান অক্ষ। প্রধান অক্ষটা হচ্ছে গিয়ে এই যে এইটা পুরোটাকে প্রকৃতপক্ষে প্রধান অক্ষ বলে। এতক্ষণ বলছেন বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধটাই প্রকৃতপক্ষে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটাই দিতে পারি, প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষের ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটাই দিতে পারি, যে বক্রতার কেন্দ্র এবং মেরুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে প্রধান অক্ষ বলে। আমরা এইভাবে বলতে পারি যে ওই সময় বক্রতার ব্যাসার্ধ না বলে প্রধান অক্ষ বলতে পারি। প্রধান অক্ষ আর বক্রতার ব্যাসার্ধ ব্যাপারটা সেমই, যে এইটাই প্রকৃতপক্ষে প্রধান অক্ষ, এইটাই বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ বলে বা প্রধান অক্ষ বলে।
এটার জায়গায় আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিলেও পারি, ঠিক আছে, এই সংজ্ঞাটা দিতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রধান অক্ষ কি। ওকে, এখন এখানে কিন্তু আবার গৌণ অক্ষ আছে, প্রধান অক্ষ এবং গৌণ অক্ষ। প্রধান অক্ষ তো আমরা এটা দেখলাম, ঠিক আছে। প্রধান অক্ষ সরাসরি কার সাথে, বক্রতার কেন্দ্র থেকে কার সাথে যুক্ত হয়েছে, মেরুর সাথে। তাহলে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যোগ করলে সেটা হয় কি, প্রধান অক্ষ। কিন্তু যদি এটাকে বলা হয় যে যে আপনার যেমন এখানে ছিল এই যে এই কেন্দ্রটা কিন্তু বক্রতার কেন্দ্রটা থেকে মেরু পর্যন্ত যোগ করছি, এটা কি হয়েছে, প্রধান অক্ষ হয়েছে। বক্রতার, এটা যদি আমি লিখতাম না, কিন্তু ওই গুণ আরেকটা অক্ষ আছে, ওইটা বোঝানোর জন্য প্রকৃতপক্ষে এটা লিখতেছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আর কি আপনাদের। তাহলে প্রধান অক্ষটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং মেরুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে প্রধান অক্ষ বলে। জানি না ভিডিও ডিসপ্লের মধ্যে আছে কি না, হ্যাঁ আছে। ওকে, এখন প্রধান অক্ষ তো আমরা বুঝলাম। এখন এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গৌণ অক্ষ। গৌণ অক্ষটা কি, গৌণ অক্ষ, গৌণ অক্ষ, গৌণ অক্ষ হচ্ছে কি, দেখেন বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যোগ করছে, এই যে রেখাটাকে মেরুতে যোগ করছি সেটা হচ্ছে প্রধান অক্ষ। কিন্তু রেখাটা যদি মেরু ব্যতীত অন্য একে দর্পণের অন্য কোনো জায়গায় স্পর্শ করে তখন সেটা হয়ে যাবে গৌণ অক্ষ। যেমন এটা যদি একটা দর্পণ হয়, ধরেন এইখানে কোথায় আঁকবো, এখানে আঁকি, আমি পেন্সিল দিয়ে মুছে ফেলবো পরে, যে এটা একটা দর্পণ, ওকে, এটা পি মেরু, সি বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যোগ করছি কি, এটা হয়ে গেছে কি প্রধান অক্ষ। কিন্তু এইখান থেকে যদি রেখাটা, এই যে রেখাটা তো এদিকে গেছে, কিন্তু রেখাটা যদি এই দিকে যায় তখন সেটা হয়ে যাবে কি গৌণ অক্ষ। তার মানে এখন এটা গৌণ অক্ষ, এই যে এটা হচ্ছে গিয়ে গৌণ অক্ষ। অথবা রেখাটা এইখানে এটার সাথে মিলিত হয়, কিন্তু মেরুর সাথে মিলিত হওয়া যাবে না। মেরুর সাথে মিলিত হলে তখন সেটা হবে প্রধান অক্ষ। মেরু ব্যতীত অন্য কোনো জায়গায়, দর্পণের অন্য কোনো জায়গায়, অথবা এইখানে অথবা এইখানে, যে কোনো জায়গায় মিলিত হলে তখন সেটা হয়ে যাবে কি গৌণ অক্ষ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, তাহলে সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা আমরা বলতে পারি কি, যে কি বলতে পারি, যে বক্রতার কেন্দ্র থেকে যদি রেখাটি মেরু ব্যতীত, মেরু ব্যতীত, ওই যে আমি বলছিলাম মেরু ছাড়া অন্য কোনো জায়গায় স্পর্শ করলে, মেরু ব্যতীত অন্য কোনো অংশকে, আপনারা এখানে বলতে পারেন যে লেখা এভাবে বাঁকা হচ্ছে কেন, প্রকৃতপক্ষে ওই ডিসপ্লের মধ্যে যেন থাকে সেই জন্যই আমার এভাবে বাঁকা হয়ে যাচ্ছে। কি ছিল, বক্রতার কেন্দ্র থেকে যদি রেখাটি মেরু ব্যতীত অন্য কোনো অংশকে স্পর্শ করে, কি স্পর্শ স্পর্শ করে তখন তাকে গৌণ অক্ষ বলে। গৌণ অক্ষ বলে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি এখানে আবার চিত্র তো ওই সময় দেখাই দিচ্ছি, তবুও আবার দেখাই দিচ্ছি। এটা ধরেন এখানে সিপি,
এইটা ধরেন গৌণ অক্ষ, এটা কি, এটা হচ্ছে গিয়ে গৌণ অক্ষ। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, আশা করি এখানে ব্যাপারটা বুঝতে পারছেন যে গৌণক বক্রতার কেন্দ্র থেকে যদি রেখাটি মেরু ব্যতীত অন্য কোনো অংশকে স্পর্শ করে তখন তাকে গৌণ অক্ষ বলে। আমি এই কথাটা আবার বলতেছি এই কারণে যে ওই সময় মনে হয় ডিসপ্লের বাইরে চলে গেছে খাতাটা, এই যে এখানে আমি আবার চিত্রটা দেখাইছিলাম, এই যে এই চিত্রটা এটা ছিল আর কি। ওকে, এখন আমরা আলোচনা করব পরবর্তী অংশ, যে সেটা কি গৌণ অক্ষ আলোচনা করছি, প্রধান ফোকাস। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি প্রধান ফোকাস। প্রধান ফোকাস কি? প্রধান ফোকাস হচ্ছে গিয়ে, আমি এই খাতাটাকে চেঞ্জ করি, এখানে আমাদের প্রধান ফোকাস বোঝার জন্য আবার চিত্র অঙ্কন করতে হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে আবার আরেকটা দর্পণ আঁকি, যে এখানে দুইটা, একটা উত্তল এবং অবতল দর্পণ অবশ্যই আঁকতে হবে প্রধান ফোকাস বোঝার ক্ষেত্রে। ওকে, একটা উত্তল দর্পণ এবং একটা অবতল দর্পণ আমরা আঁকি। চিত্র আমি নর্মালি আঁকতেছি, আপনারা আবার কিছু মনে করেন না। পি সি, এখানে বরাবর সি আর পি এর বরাবর মধ্যখানে, এই দুইটার মধ্যখানে বরাবর মধ্যখানে, এখান থেকে আর এখানের সমান সমান, অর্থাৎ এটার বরাবর মধ্যখানে, এটা হচ্ছে কি এফ, প্রধান ফোকাস। ওকে, এখানে আরেকটা চিত্র অঙ্কন করি। সি, এটা ধরলাম C2 অথবা C1, C1 অথবা এখানে যে C1 দিয়ে আমি ইন্ডিকেট করলাম। আচ্ছা, এখন এটা কোন দর্পণ আশা করি আপনারা জানেন, আর এটা কোন দর্পণ এটাও আশা করি জানেন। দর্পণের একটা নাম দিই এম প্রাইম, যেহেতু আমরা আগে এইভাবে দিছি, এভাবে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে এখানেও এটা এম প্রাইম। এখানে একটা দর্পণ, এখানে একটা দর্পণ, একটা উত্তল দর্পণ আর একটা হচ্ছে কি অবতল দর্পণ। ওকে, এখন এখানে এটার এই যে এখানে তো আমরা জানি কি থাকে, মেরু থাকে, এখানে থাকে মেরু, এই বক্রতার কেন্দ্র এবং মেরুর বরাবর মধ্যখানে থাকে কি প্রধান ফোকাস, এইখানে প্রধান ফোকাস, ঠিক আছে। আবার এইখানেও আবার আরেকটা আছে, বক্রতার কেন্দ্র মেরুর মধ্যখানে কি থাকে প্রধান ফোকাস। এই দর্পণের তো আর এই পাশে বিম্ব হবে না, বিম্ব হবে এই পাশে, ঠিক আছে। তাহলে প্রধান ফোকাস এইটা প্রধান ফোকাস আমি এই পাশে দিই, এই পাশেও কিন্তু প্রধান ফোকাস আছে, ধরা যাবে, ধরতে হবে। কেন ধরতে হবে সেটা আমি বুঝাচ্ছি। ওকে, এখন আমরা বলি যে প্রধান ফোকাসটা কি। প্রধান ফোকাস, প্রধান ফোকাসটা তাহলে কি, এখন আমরা দেখি যে এই যে দর্পণের মধ্যে আলো, এই যে এই দর্পণের কোন পাশে বিম্ব হবে, এই পাশে বিম্ব হবে। এটা সরি, ওকে, এটা কি ছিল, এটা আমরা জানি এটা কোন দর্পণ, আশা করি আপনারা জানেন। আচ্ছা, তবু আমি বলেছি এটা কি অবতল, আর এটা হচ্ছে গিয়ে উত্তল, ঠিক আছে। কারণ উত্তল পাশে ফেরা লাগানো অবতল দর্পণ, অবতল পাশে ফেরা লাগানো উত্তল দর্পণ। আচ্ছা, এখন দেখেন ব্যাপারটা কি, যে একটা আলোক রশ্মি এখানে আসলো, এসে এটা এই প্রধান ফোকাস দিয়ে ফিরে গেছে,
আমরা জানি আপতিত হইলে সেটা ফিরে যাবে, অবশ্যই প্রতিফলিত হবে। ওকে, তাহলে এই ব্যাপারগুলো আমি আরও বিস্তারিত ব্যাখ্যা করব। রুলস অফ 6 নামে একটা ব্যাপার আছে। এরপর প্রতিফলনের উত্তল দর্পণ এবং অবতল দর্পণের তিনটা করে 6টা শর্ত আছে। শর্তগুলো আপনারা আমি আলোচনা করব, ওইগুলো দেখলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখি আমরা যে প্রধান ফোকাসটা কাকে বলে। যে আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। দেখেন এই যে আলোকরশ্মিটা এখানে কিন্তু আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর এটা এখানে বাধা পাইয়া কোন দিক দিয়ে ফিরে গেছে, এই দিক দিয়ে ফিরে গেছে। ফিরে যাওয়ার বিন্দুটা কোন জায়গায় পড়ছে, এইখানে পড়ছে না। এই বিন্দুটা কি এফ মানে কি প্রধান ফোকাস, এফ মানে কি প্রধান ফোকাস, এখানে এফটা হচ্ছে কি প্রধান ফোকাস। ঠিক আছে, তাহলে দর্পণে অর্থাৎ গলি দর্পণে আলোক রশ্মি আপতিত হয়ে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। ঠিক আছে, আমরা জানি এখানে আমরা এইভাবে এটা আরেকটু সুন্দর করে বলতে পারি যে এটা আমরা জানি এটা কি পুরোটা প্রধান অক্ষ না, এটা পুরোটা হচ্ছে কি প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে তাকে প্রধান ফোকাস বলে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে ফিরে যায় তাকে প্রধান ফোকাস বলে। এটা তো অবতল দর্পণের ক্ষেত্রে গেল, সংখ্যাটা এইভাবে দিলেও পারেন, অথবা উত্তল দর্পণের ক্ষেত্রেও তো আবার প্রধান ফোকাস আছে, তাহলে তো সংখ্যাটা অন্যরকম হয়ে যেতে আছে। যে এখানে তো কীভাবে, এটার ক্ষেত্রে হলে তো কীভাবে সংখ্যাটা আবার এইভাবে দেওয়া যেতে পারে। যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে, যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, আমরা জানি এটা তো পুরোটা প্রধান অক্ষ না। এই যে এইদিকে প্রতিফলিত হয়েছে। ওকে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে হলে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়েছে, এবার এদিকে প্রতিফলিত হইতেছে। এইদিকে যদি আমরা এদিকে রেখাটা এদিকে বাড়ালে কোথায়, এখানে এটা যে প্রধান ফোকাস ছিল না, ঠিক আছে, তা মনে হইতেছে না যে এইখান থেকে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এটাকে এইভাবে বলা যায়। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এখানে। আমরা এত হার্ডলি যাওয়ার প্রয়োজন, আমরা এখানে এটাই সংখ্যা দিই। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয় অথবা ফিরে যায় তাকে প্রধান ফোকাস বলে। আবার বলতেছি আমি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে ফিরে যায় তাকে প্রধান ফোকাস বলে। আর এটার ক্ষেত্রে যদি এবার বলেন যে বিন্দু ফিরে যাচ্ছে বলে মনে হয়, এটা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে না, এটার ক্ষেত্রে মনে হয় এখানে ফিরে যায়, এই ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে মনে হয়, এই কথাটা লাগালে জাস্ট হয়ে যাবে ব্যাপারটা। যে উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে তো এটা বললাম যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে ফিরে যায় তাকে প্রধান ফোকাস বলে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে
যে বিন্দু দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয়, যে বিন্দু দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয়, এই বিন্দু দিয়ে ফিরে যাইতেছে, এই যে এই দিক দিয়ে ফিরে যাইতেছে, তাহলে যে এই বিন্দু দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা আলোচনা করব ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব আমাদের পরের আলোচনার বিষয় হচ্ছে কি ফোকাস দূরত্ব। ওকে, ফোকাস দূরত্বটা কি? এই যে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে প্রকৃতপক্ষে ফোকাস দূরত্ব বলে। এই যে ফোকাস দূরত্ব এটুকু, এই যে এটুকু, এটাকে এফ দ্বারা প্রকাশ করা, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা সংখ্যাটাকে কি বলতে পারি? সংখ্যাটাকে কয়েকভাবে বলতে পারেন। আপনি চিত্রটা ভালো করে বুঝলে নিজেই সংখ্যা দিতে পারবেন যে প্রধান ফোকাস এবং মেরুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে ফোকাস দূরত্ব বলে, এইভাবেও বলতে পারেন। অথবা প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এটা সহজ মনে হইতেছে। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ও, এখানে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে উত্তল দর্পণের ক্ষেত্রে আর অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় প্লাস হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় মাইনাস হয়। এটা মাথায় রাখবেন। এই যে এটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় প্লাস হবে, আর এটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় মাইনাস হবে। এটা মাথায় রাখবেন আপনারা। ওকে, তো ফোকাস দূরত্বে কিন্তু আবার একটা সূত্র আছে। ফোকাস দূরত্বের সূত্র হচ্ছে কি এফ ইকুয়ালস টু r/2। r/2 কেন বলা হয়েছে যে আমি ব্যাপারটা ব্যাখ্যা দিতেছি। এটা সূত্রটারও প্রমাণ দেখাবো আমি। এই যে এটা যদি ফি হয়, এটা যদি সি হয়, এটা যদি প্রধান ফোকাস হয়, সি বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস মেরু, এটুকু আমরা জানি দূরত্বটা হচ্ছে কি ছোট হাতের এফ, আর এ থেকে এ পর্যন্ত পুরোটার আমরা আবার আর ধরছিলাম, যে এ থেকে এ পর্যন্ত পুরোটার আমরা আর ধরছিলাম। তাহলে এই যে এই কারণে এফ ইকুয়ালস টু কি r/2, তার মানে এফটা আর এর 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এই যে এ সি আর পি এটা পুরোটা আর না, ঠিক আছে, তো আর এর 2 ভাগের 1 ভাগ না, এটা এই জিনিসটা আর কি এইভাবে বলা হচ্ছে। তার মানে এফ ইকুয়ালস টু r/2, এটা ফোকাস দূরত্বের সূত্র। এটা দিয়ে আপনাদের বিভিন্ন ম্যাথও থাকবে, আমি সূত্রটার প্রমাণ দেখাবো অবশ্যই আপনাদেরকে, আশা করি। ওকে, এরপর আমার আলোচনা করব হচ্ছে গিয়ে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের কিছু কি শর্ত। ওকে, এখন শর্তগুলা পাশাপাশি একে বুঝাইলে ভালো হয়। এখানে যে যে স্পেস আছে, এই স্পেসে আশা করি আপনারা বুঝবেন না। আমি নতুন একটি স্পেস নিই। ওকে, ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কিছু শর্ত ভালো করে বুঝবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। এই জিনিসটা যদি আপনি ভালো করে আয়ত্ত নিতে পারেন, আপনার এই চ্যাপ্টারে কোনো প্রকার সমস্যা হবে না, একেবারে কোনো সমস্যা হবে না। এটা আর রুলস অফ 6 নামে আরেকটা কথা আছে, ওই জিনিসটা যে আপনি মাথায় নিতে পারেন। ওকে, আমি আগে এই 3টা জিনিস বলি। যে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে 3টি শর্ত। ঠিক আছে, আমরা আগে একটি দর্পণ অঙ্কন করি। ঠিক আছে,
এটা মেরু, বক্রতার কেন্দ্র এফ, প্রধান ফোকাস, আর এম প্রাইমটা হচ্ছে কি দর্পণের একটা নাম, ঠিক আছে। ওকে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে 3টা শর্তগুলো যদি ভালো করে রাখতে পারেন, আপনার এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো থাকবে চিত্র আঁকার ক্ষেত্রে ম্যাথগুলো আপনার জন্য একবারে ইজি হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না, আপনার ইজিলি ম্যাথগুলো আনসার দিতে পারবেন, চিত্র আঁকতে পারবেন। ওকে, আর এখন আমরা দেখি এছাড়া ওই আজকে এটার পর আমি বেশি আলোচনা করব না, আমি রুলস অফ 6 আমি অন্য একটা টপিকসে আলোচনা করব, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখি, ওকে, 1 নম্বর শর্ত কি, আমরা জানি সি থেকে পি পর্যন্ত এটা কি প্রধান অক্ষ না, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এটা সমান্তরাল না, এই রেখাটা সমান্তরালে গেছে না, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি, এটা যদি একটা আলোক রশ্মি হয়, যদি দর্পণে ফরে বা ফরাটাই তো আপতিত হওয়া, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, এটাই 1 নম্বর সূত্র। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে তা প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে বা প্রতিফলিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়, 1 নম্বর সূত্র। 2 নম্বর কি, যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়। ওকে, এটা গেল 1 2। যদি প্রধান ফোকাস দিয়ে আলো আপতিত হয়, এটা 1 নম্বরের জন্য দিলাম, আমি 1 নম্বরের জন্য চিত্রটা দিলাম। ওকে, 2 নম্বরের জন্য এটা একটু এদিকে আঁকা উচিত ছিল। 2 নম্বরের জন্য আমি এইখানে দিই, এটার মধ্যে আঁকতে পারতাম কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি এখানে আলাদা করে আরেকটা ওইটাও দেখাচ্ছি। এই বক্রতার কেন্দ্র একটু তাড়াতাড়ি আঁকতেছি, এফ প্রধান ফোকাস, পি মেরু, এম প্রাইম দর্পণ। ওকে, তাহলে যদি আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, যে প্রধান ফোকাস আমরা জানি এটা প্রধান ফোকাস না, তাহলে এই যে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে এটা কি প্রধান অক্ষ না, এটা সমান ফিরে যাবে, অর্থাৎ সমান্তরাল ফিরে যাবে, প্রধান অক্ষে সমান্তরাল ফিরে যাবে। তাহলে ব্যাপারটা কি ছিল, প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি আপতিত হলে, কোথায় আপতিত হয়েছে, দর্পণে, তাহলে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান অক্ষে সমান্তরাল প্রতিফলিত হয়। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি, যে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হলে, প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হবে। প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে
প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রধান অক্ষ, তার প্রধান অক্ষের সমান্তরাল, সমান্তরাল মানে কি সমান, রেল লাইন যেমন সমান্তরাল এরকম, এটা ধরুন রেল লাইন, এটা সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হবে, তাহলে এইদিকে প্রতিফলিত হয়েছে, এটা সমান্তরাল, এই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে 2 নম্বর। 3 নম্বর কি ছিল, 3 নম্বর হচ্ছে কি যদি বক্রতার কেন্দ্র দিয়ে, যে এটা 2 নম্বর ক্ষেত্রে চিত্র, সবগুলো চিত্র কিন্তু আমি একটা চিত্রের মধ্যে, সবগুলোর ব্যাখ্যা কিন্তু একটা চিত্রের মধ্যে দিতে পারতাম, আমি আবার বলছি, কিন্তু আপনাদের সমস্যার কারণে আমি, অর্থাৎ বোঝার জন্য আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। ওকে, এরপর এখানে যদি আর একটা অঙ্কন করি, সি এফ পি এম এম প্রাইম, এই যে এটা বক্রতার কেন্দ্র না, তার এই বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, সে পুনরায় আবার একই পথে ফিরে আসে, একই পথেই প্রতিফলিত হয়, যেই পথ দিয়ে যাইব ওই পথ দিয়ে আবার ফিরে আসবে, আইব আর কি, এই ব্যাপারটা এরকম। তাহলে প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার, এটা বক্রতার কেন্দ্র না, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে তা, এই যে বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হয়েছে, সে আবার একই পথে ফিরে এসছে, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে সে একই পথে ফিরে আসে বা প্রতিফলিত হয়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। ওকে, এবার আমরা অবতল তো গেল, এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা আলোচনা করব। উত্তল দর্পণের ক্ষেত্রে এবার আমরা পৃষ্ঠা, না আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আরও একটা পার্ট তৈরি করব এই অধ্যায়ের, ওই অধ্যায়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ অন্য অবতল দর্পণের আরও 3টা শর্ত, পর রুলস অফ 6, অর্থাৎ দর্পণ টাইপের, অর্থাৎ দর্পণের চিত্র আসলে আপনার কিভাবে পরীক্ষা দিতে হবে, মার্ক করতে হবে, চিত্রগুলো কেমন আসতে পারে, এইগুলো পরে ওই যে কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো দেখাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, আমাকে প্রশ্ন করবেন কমেন্টসের মধ্যে। আর আশা করি সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।